আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আজকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের একটা নতুন ভিডিও সেটা হচ্ছে ক্লাস 8 এর, ঠিক আছে? ক্লাস 8 এর পিথাগোরাসীয় উপপাদ্য এই অধ্যায়ে ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগত। আচ্ছা, এই অধ্যায়টা তুমি বিশ্বাস করো কিনা বা মানো কিনা এই অধ্যায়টা আজকে থেকে, ঠিক আছে? আজকে থেকে তোমার পরবর্তী জীবনে তুমি যতদিন সায়েন্স নিয়ে পড়াশোনা করবা ভাইয়া প্রত্যেকটা ক্লাসে তোমার লাগবে। সেটা 9 বলো, 10 বলো, এইচএসসি বলো এবং ভার্সিটিতে গিয়েও কিন্তু আমরা এই অধ্যায় অর্থাৎ এই অধ্যায়ের কনসেপ্ট রিলেটেড কোনো ম্যাথ বা থিওরি অবশ্যই আমাদের কাজে লাগে। তাই এই অধ্যায়টা তোমরা ইগনোর না করে বেশ গুরুত্ব সহকারে শিখো। খুবই মজার একটা অধ্যায়, খুবই ইজি অধ্যায় এবং যারা উপপাদ্য ভয় পাও তারা এই অধ্যায় থেকে উপপাদ্য অ্যান্সার করতে পারো। কারণ এই অধ্যায়ের উপপাদ্যগুলো খুব সহজ। অন্যান্য অধ্যায়ের উপপাদ্যগুলো একটু কঠিন তোমার কাছে লাগতেই পারে। বাট এই অধ্যায়ে যে উপপাদ্যগুলো আছে এগুলো বেশ সহজ। তাহলে চলো কথা না বাড়ায় আজকে আমরা দেখি যে পিথাগোরাসীয় উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্য আসলে কি কি নিয়ে কাজ করছে পিথাগোরাস উপপাদ্য সবকিছু নিয়ে আমরা জানি। তার আগে আমরা জানি যে আসলে পিথাগোরাসের উপপাদ্যটা আসছে কবে বা কে দিছে। হ্যাঁ, তো খ্রিস্টপূর্ব এটা আসলে খুব বেশি তোমার কোনো কাজে লাগবে না, বাট জেনে রাখাটা ভালো, ঠিক আছে? তোমার এই সম্পর্কে হালকা জ্ঞান থাকবে। জিনিসটা বলছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস এই পিথাগোরাসীয় উপপাদ্যটা মেনলি পিথাগোরাস দিছে, তাই এর নাম হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, ঠিক আছে? এবং পিথাগোরাস আসলে এই যে উপপাদ্যটা দিছে এটা একটা ত্রিভুজের উপর দিছে। হ্যাঁ, ত্রিভুজ তো অনেক প্রকার হয়ে থাকে। সমকোণী ত্রিভুজ হয়, সমদ্বিবাহু হয়, তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হয়, অনেক ধরনের ত্রিভুজ হয়ে থাকে। সো এই যে পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে তার একটা উপপাদ্য সে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? এবং এটা বেশ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এই উপপাদ্যের প্রয়োগ প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজনীয় ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত, যেহেতু পিথাগোরাস দিছে এবং বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজে এই বৈশিষ্ট্যের ব্যবহার ছিল। এই অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আসলে সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি আছে, কোনটা বাহু, সমকোণী ত্রিভুজের যে 3টা উপাদান, এই সব কিছু নিয়ে আলোচনা আমরা করব, ঠিক আছে? শিখন ফল কি, এই অধ্যায় থেকে তুমি আলটিমেটলি যা শিখবা সেটাই। তো প্রথমত আসছি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন এটা আগে আমরা দেখি, তারপর সমকোণীয় ত্রিভুজের উপাদান কি কি আছে এগুলো আমরা দেখব, ঠিক আছে? এবং আসলে উপপাদ্যটা কি এটাও আমরা দেখব। তাহলে সমকোণীয় ত্রিভুজ নিয়ে মিলিয়ে আমাদের এই অধ্যায়ের আলোচনা। পিথাগোরাসীয় উপপাদ্যই মানে সমকোণীয় ত্রিভুজ নিয়ে আলোচনা। আচ্ছা, সমকোণীয় কথাটার মানে কি? সমকোণীয় কথাটার মানে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণ কথাটার মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যে কোণটা থাকে, 90 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ত্রিভুজকে সমকোণীয় ত্রিভুজ বলা হয় এবং বা সমকোণী ত্রিভুজ বলা হয় এবং তোমার যে কোণটা থাকে 90 ডিগ্রি সেটাকে আমরা সমকোণ বলে থাকি, তাই না? আচ্ছা, একটা সমকোণ দেখতে কেমন হয় বলো তো ভাইয়া তুমি? একটা সমকোণ দেখতে নিশ্চয়ই এমন হয়, এই যে এরকম একটা রেখা থাকে, ওকে, এবং এখানে একটা রেখা থাকে, ওকে, এবং এদের সংযুক্ত যদি আমরা করে দিই, তার আগে বলি যে এই যে কোণটা পাচ্ছ অর্থাৎ একটা আরেকটার উপর লম্ব, এই দুইটা রেখা পরস্পরের উপর লম্ব, ঠিক আছে? তাইলে পরস্পরের উপর লম্ব যখন দুইটা রেখা হবে সেখানেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ওকে? তাহলে এই কোণটা হচ্ছে তোমার সেই 90 ডিগ্রি কোণ, ওকে? এবার ধরলাম যে এই রেখার প্রান্ত হচ্ছে এটা, এই রেখার প্রান্ত হচ্ছে এটা, এদেরকে যদি আমরা সংযোগ করে দিই অর্থাৎ যুক্ত করে দিই তাহলে জিনিসটা পাই আমরা কিছুটা এমন, তাই না? এই যে ত্রিভুজটা আছে এটাই হচ্ছে আমার একটা সমকোণীয় ত্রিভুজ। সমকোণীয় ত্রিভুজের 3টা উপাদান আছে। কয়টা উপাদান বলো তো? 3টা উপাদান, ঠিক আছে? এই 3টা উপাদান কি কি? অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ গঠনের জন্য 3টা উপাদান লাগে। সেটা হচ্ছে প্রথমত লম্ব, 2 নম্বরে লাগে ভূমি এবং লাস্টলি লাগে অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ, হ্যাঁ? এবং যে দুইটা বাহু নিয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে অর্থাৎ সমকোণ উৎপন্ন হবে তাদের মধ্যে আমার লম্ব আর ভূমি থাকবে। তাদের মধ্যে একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। এখানে যেটা ভূমিতে আছে সেটা হচ্ছে ভূমি এবং যেটা লম্ব দিকে আছে সেটা হচ্ছে লম্ব, ওকে? আচ্ছা, এবং আমি
এই লম্ব ভূমির যে সংযোগ বাহুটা আছে, নিশ্চয়ই এই বাহুটা সেই লম্ব ভূমির সংযোগ বাহু, তাই না? এই লম্ব এবং ভূমিকে কানেক্ট করছে, তা লম্ব ও ভূমির সংযোগ যে বাহুটা, সেটাকে আমরা বলি অতিভুজ। সংযোগ বাহু যেটার নাম হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাইলে আমরা সমকোণী ত্রিভুজের যে তিনটা উপাদান নিয়ে গঠিত, এই তিনটা উপাদান নিয়ে আমরা আশা করি বুঝছি, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম বলতো, যে তিনটা বাহু আছে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটা উপাদান আছে বা তিনটা বাহু আছে, একটা হচ্ছে লম্ব, আর একটা ভূমি, আর একটা অতিভুজ। লম্ব ও ভূমি কোনটা? যারা পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তারা হচ্ছে লম্ব এবং ভূমি, ঠিক আছে? এবং লম্ব ও ভূমির সংযোগ বরাবর যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলে দেই অতিভুজ। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। চলো আমরা আরেকটা জিনিস শিখে আসি। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট আছে, আমি হোয়াইটই করে নিই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? ওকে, সো আমরা আঁকলাম ওকে, আমরা দেখলাম এরকম একটা বাহু এবং এরকম একটা বাহু, তাই না? এরা পরস্পর কি বলছিলাম আমি? লম্ব ভূমি। এবং এদেরকে যখন আমি সংযোগ করলাম, এই সংযোগ বাহুটা পেয়ে গেলাম আমরা অতিভুজ। এমন তিনটা বাহু আমরা পাইছি। ওকে, অর্থাৎ আমি যদি এখানে তোমার চিত্র দিয়ে জিনিসটা দেখাই, জিনিসটা কিছুটা এমন, ঠিক আছে? ওকে, তাহলে বলো তো, এই যে পরস্পর লম্ব দুইটা বাহু কোনটা আছে? নিশ্চয়ই এই দুইটা পরস্পর লম্ব বাহু। তো এই দুইটা যদি পরস্পর লম্ব বাহু হয়ে থাকে, তাহলে এটাই হচ্ছে সেই আমার অতিভুজ। না, এই কালারটা আসলে তোমরা অতি স্পষ্টভাবে দেখতে পারবা না। ওকে, এটা হচ্ছে অতিভুজ। সরি, অতিভুজ কেন লিখছি, অত্যন্ত দুঃখিত ভাইয়া, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে সে লম্বটা বা তোমার সমকোণটা আমরা বলতে পারি, ঠিক আছে? সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? ওকে, সো এটা আমি বললাম যে আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এটা আমার সি পয়েন্ট। সো এ বি সি পয়েন্টের এখানে কি বোঝাচ্ছে, যে এই কোণটা আসলে এ কোণ, এই কোণটা বি কোণ, এবং এই কোণটা হচ্ছে, সরি, এই কোণটা সি কোণ, এই কোণটা বি কোণ। ওকে, এবং মনে রাখবা যে এখানে নিশ্চয়ই বাহু আছে। এই এ বি একটা বাহু আছে, এসি একটা বাহু আছে, বিসি একটা বাহু আছে। তাহলে এখানে কোণ কি কি আছে বলতো? কোণ আছে কোণ এ, কোণ বি এবং কোণ সি। আর বাহু আছে কি? বাহু আছে এ বি, বি সি, আরেকটা হচ্ছে এ সি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই এগুলা বলতেছেন কেন? এগুলা তো ছোট বাচ্চাদের, এগুলা তো আমরা জানি। আসলে এখানে বাহুগুলার নামকরণ করা যায়। সেটা কিভাবে? এই কোণ এটা গঠন হয়েছে কোন কোন বাহু দিয়ে? তোমার হচ্ছে কোন কোন বাহু দিয়ে? বি এ আর এসি বাহু দিয়ে না? এই বিসি বাহু এই কোণ এ গঠনে কোনো ভূমিকা কি আছে? অবশ্যই নাই। কারণ কোণ এ গঠনের জন্য জাস্ট এখানে এবি বাহুটা লাগতেছে আমার, আর এখানে এসি বাহুটা লাগতেছে। বিসি বাহুর আসলে কোনো দরকার কিন্তু এখানে নাই। সো এই বিসি বাহুটার নাম হবে ছোট হাতের এ। বিসি বাহুর নাম হচ্ছে ছোট হাতের এ। সোজা কথা, কোণ এর বিপরীত পাশে যে বাহুটা আছে, অর্থাৎ যে বাহুটা কোণ এ গঠনের জন্য কোনো ভূমিকা পালন করেনি, সেই বাহুটাকে আমরা বলবো ছোট হাতের এ বাহু, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে কোণ বি। তাহলে এই কোণ বিটা গঠনে নিশ্চয়ই এসি বাহুটার কোনো ভূমিকা নাই। তাহলে এই এসি বাহুটার নাম হবে ছোট হাতের বি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পাইলাম, এই বাহুটার নামও আমরা পাইলাম। আচ্ছা, কোণ সি আছে, তাই না? কোণ সি গঠনে এবি বাহুর কি কোনো ভূমিকা আছে? অবশ্যই এবি বাহুর কোনো ভূমিকা নাই। তাহলে এই এবি বাহুটার নাম হয় ছোট হাতের সি। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম বলো তো ভাইয়া? আমরা এখান থেকে পাইলাম যে বাহুগুলার নাম, সেটা হচ্ছে যে আমার এ বি বাহুটা হচ্ছে আসলে সি ছোট হাতের, ওকে? আচ্ছা, বি সি বাহুটা হচ্ছে আমার ছোট হাতের এ, এবং এ সি বাহুটা হচ্ছে আমার ছোট হাতের বি, ওকে? আচ্ছা, এবং একটা ত্রিভুজ এটা, তাই না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলো তো আমাকে?
ত্রিভুজের নিশ্চয়ই 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের মোট কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ এ এর যোগফল যোগ কোণ বি এর যোগফল যোগ কোণ সি এর যোগফল 180 ডিগ্রি। এখন আমরা তো অলরেডি জানি যে বিটা আমার সমকোণ, তাহলে কোণ বি আসলে আমার কত বলো তো ভাইয়া? কোণ বি আমার আসলে এখানে 90 ডিগ্রি। কোণ বিটা আমার 90 ডিগ্রি, এতটুকু আমরা শিওর, চিত্র থেকে শিওর, বা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই জিনিসটা শিওর হয়ে গেছি যে কোণ বি হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে কোণ বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ প্লাস কোণ সি এই দুটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি মাইনাস কোণ বি। সো কোণ বি যেহেতু 90 ডিগ্রি, আমরা যদি এখানে বসাই তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত পাচ্ছি। সেই সিদ্ধান্তটা আসলে কি বলতো ভাইয়া? সিদ্ধান্তটা কিছুটা এমন যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। দেখো এই পর্যন্ত বুঝতে তোমাদের আসলে কোনো ধরনের সমস্যা আছে কিনা? ওকে, এ পর্যন্ত যদি কোনো সমস্যা আসলে নাই, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া ঠিক আছে, সমকোণী ত্রিভুজ পর্যন্ত আমরা শিখলাম বা বুঝলাম, আচ্ছা পিথাগোরাসীয় উপপাদ্য আসলে কি? পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছে। সে কি বলছে যে আমার যদি একটা এখানে সমকোণী ত্রিভুজ থাকে, এই সমকোণের এটা এ কোণ, এটা বি কোণ এবং সি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পিথাগোরাস বলছে আমাকে যে একটা সমকোণী ত্রিভুজের এই অতিভুজ, এটা আমি আগে বাহুগুলো একটু তোমাদেরকে লিখে দিই। এই জিনিসটা আসলে তোমাকে খুব ভালো করে চিনতে হবে ভাইয়া, হ্যাঁ, বাঁচতে হলে জানতে হবে। এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। সো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাকে পিথাগোরাস যে উপপাদ্যটা দিছে সেটা খুব সহজ একটা কথা বলছে যে অতিভুজের যদি আমরা বর্গ করি তাহলে সেটা হবে লম্বর বর্গ এবং ভূমির বর্গের সমষ্টির সমান। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে বলতো? ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য বলছে যে অতিভুজের বর্গ মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো আমরা এখানে জানতেছি যে এই বাহুটা হচ্ছে আমার ছোট হাতের বি, এই ভূমি বাহুটা হচ্ছে আমার ছোট হাতের এ এবং এই লম্বটা হচ্ছে ছোট হাতের সি। সো আমরা এখান থেকে যদি গাণিতিক ফর্মুলাটা বের করি তাহলে পাচ্ছি আমার বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। বাট এটা মনে রাখাচ্ছে তুমি সবচেয়ে বেশি যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই কথাটা যে অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। অর্থাৎ এক সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এই ধর্মটা অবশ্যই সে পালন করবে। যদি এই ধর্মটা তার কখনো পালন না করে, হ্যাঁ, অর্থাৎ অতিভুজ স্কয়ার যদি তোমার ভূমি এবং লম্ব স্কয়ারের সমষ্টির সমান না হয়, সেটা কোনোদিনও অর্থাৎ জীবনে কখনো সে সমকোণী ত্রিভুজ হওয়ার বৈশিষ্ট্য রাখবে না, অর্থাৎ সে কোনোদিনও সমকোণী ত্রিভুজ হতে পারবে না। ওকে, তাহলে চলো এই যে দেখো এখানে সেই কথাটাই বলা হয়েছে ভাই এবিসি, এর কোন ওরা সি বলছে ওটা ওদের ব্যাপার, এটা আমাদের কোনো সমস্যা নাই, আমরা আমাদের মতো করে
করে নিছি। তুমি যদি এই নামকরণটা জানো যে কিভাবে আসলে নামকরণটা করতে হয়, তাহলে পয়েন্ট তোমার যেখানে দিক, এখানে বি দিক, এখানে এ দিক, এখানে সি দিক, কোনো বিষয় আসলে না। ঠিক আছে? তোমাকে মেইনলি জানতে হবে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, এবং যে কোণটা আছে সেই কোণটার বিপরীত যে বাহুটা আছে, অর্থাৎ যে বাহুটার জন্য এই কোণটা গঠন হয়নি, ওই বাহুটার মান হবে ওই কোণের ছোট হাতের যে অক্ষরটা সেটা। অর্থাৎ এখানে কোণ এ আছে, তাই না? তাহলে এই বাহুটা হবে ছোট হাতের এ। এখানে কোণ বি আছে, তাই না? তাহলে এই বাহুটা হবে ছোট হাতের বি, এবং এখানে কোণ সি আছে, এই বাহুটা হবে ছোট হাতের সি। শেষ। ওকে, আচ্ছা। তো চলো, এই যে এখানে সেম কথাটাই বলছে, এখানে একটা ম্যাথ বলছে, একটি সমকোণ আঁকো এবং এর দুইটি বাহুর উপর যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দূরত্বে দুইটা বিন্দু চিহ্নিত করো এবং বিন্দু দুইটি যোগ করে একটি সমকোণী ত্রিভুজ আঁকো। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য পরিমাপ করো, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়েছে কিনা। অর্থাৎ এখানে তোমাকে খুব সহজ কথা বলছে। আচ্ছা, এখানে কোনো স্পেস যেহেতু দেওয়া নেই, আমি একটু এখানে আঁকি তোমাদের জন্য। ঠিক আছে, দেখো আমি প্রথমত এখানে আঁকবো কি বলতো ভাইয়া, ভূমি। অর্থাৎ একটা সমকোণ প্রথমে আমাকে আঁকতে বলছে। তো চলো আমি এখানে একটা যে কোনো রেখাংশ নিলাম। ঠিক আছে, ওকে। এবং এখানে আমি আরেকটা রেখাংশ নিচ্ছি এমন। ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, দেখো আমরা কিন্তু সমকোণটা আঁকে ফেলছি, তাহলে এটা নিশ্চয়ই আমার সেই সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই সমকোণ যেটা আমরা তাকে আমাকে আঁকতে বলছিল। ওকে, এবার পরবর্তী কাজ কি বলছে, যে 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের দূরত্বে দুইটা বিন্দু চিহ্নিত, অর্থাৎ এইখান থেকে কাটা কম্পাস নিয়ে তুমি এখানে প্রথমে স্কেলটা তোমার যে আছে, এই স্কেলটা মনে করে এমন আছে, এটা তো 0, তারপর 1 2 3 এগুলো তো জানো। ঠিক আছে, 4, এইখান থেকে তুমি হচ্ছে কাটা কম্পাস ইউজ করে, রুল কম্পাসটা ইউজ করে এখানে 4 সেন্টিমিটার কাটলা, এখানে 3 সেন্টিমিটার কাটলা। এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 3। ওকে, সো তোমার এই দুটা পয়েন্টকে সংযোগ করলে আমরা কি পাবো বলো তো ভাইয়া? এই দুটা পয়েন্টকে সংযোগ করলে আমরা অতিভুজ পাবো। তাহলে চলো আমরা অতিভুজটাও এঁকে ফেলি। সো অতিভুজ হচ্ছে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এটাই হচ্ছে আমার সেই অতিভুজটা। এবং এই অতিভুজের দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলা হয়েছে। আমি এটা ধরলাম এ, এটা বললাম বি, এই পয়েন্টটাকে বললাম সি। অতিভুজ কি এসি না? আমরা কি শিখলাম, যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই আমরা শিখছি না, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? আচ্ছা, আমার তো এই অতিভুজের মানটাও তারা আমাকে বের করতে বলছে। এ বি এর মান কত বলছে, 3 বলছে, আর বিসি এর মান 4। তাহলে এখানে লিখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 25। অর্থাৎ এসি স্কোয়ারের মান যদি 25 হয়ে থাকে, তাহলে এসি এর মান কত বলো তো ভাইয়া? নিশ্চয়ই এসি এর মান 5, তাই না? তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। এটাই তো আমাকে বের করতে বলছে। তাহলে আমরা সবটা বের করে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে তুমি যদি বলো যে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম, আমরা পিথাগোরাসের একদম বেসিক ধারণাটা শিখলাম। ঠিক আছে, পিথাগোরাস কি, পিথাগোরাস কি নিয়ে আলোচনা করছে, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, পিথাগোরাসের সূত্র। এবার আমরা পরবর্তী অংশগুলোতে শিখব যে পিথাগোরাসের বিভিন্ন সূত্রগুলা দেখব, যে বিভিন্ন জিনিসের সাহায্যে আসলে, অর্থাৎ বিভিন্ন ত্রিভুজের সাহায্যে এই পিথাগোরাসের প্রমাণটা, কোনটা প্রমাণ, এই যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই প্রমাণটাই আমরা একটা একটা করে দেখব। হ্যাঁ, প্রথমত দেখো যে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমাকে এখানে কি প্রমাণ করতে বলছে, আমাকে এখানে প্রমাণ করতে বলছে যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমাকে বের করতে বলা হয়েছে। এবং কার সাহায্যে বের করতে বলা হয়েছে, এখানে বেশ কিছু জিনিসের সাহায্যে বের করতে বলা হবে। প্রথমত বলছে যে ভাইয়া তুমি দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণটা আমাকে করে দাও। এগুলাই পিথাগোরাসের উপপাদ্য এবং এগুলোই পরীক্ষার মধ্যে আসে। তো চলো আমরা একটা কাজ করি, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি ধরলাম। ঠিক আছে, এই কোণটা হচ্ছে সেই সমকোণটা, এই বাহুটা হচ্ছে এ,
ঠিক আছে? ওকে, এই বাহুটা হচ্ছে সি, এই বাহুটা হচ্ছে বি। এ পর্যন্ত আশা করি কোনো সমস্যা আমাদের নাই। এবার দ্বিতীয়ত যেই কাজটা করতে বলা হয়েছে, যে অর্থাৎ আমি দুইটা সমকোণী ত্রিভুজ, আমি আরেকটা সমকোণী ত্রিভুজই আঁকবো, বাট আমরা করব কি, এবার এই জিনিসটাকে ঘুরাই দিব, অর্থাৎ সি এ বি কে ঠিক এখানে আঁকবো। জিনিসটা হবে কি দেখো তো, যে এটা তো উল্টা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এই যে দেখো, এবার আমরা আঁকলাম কি, সি এ বি কে এখানে এঁকে দিলাম। ওকে, অর্থাৎ এখানে আমরা এই যে এ বি সি এটাকে জাস্ট একটু ঘুরাই দিছি, ঘুরাই এ কোণটা এখানে আনছি, ঠিক আছে? এই যে এখানে আমার বি কোণটা আছে, এখানে আছে আমার সি কোণটা, এবং নাম তো আলাদা হবে তাই না? তাহলে নামটা আমরা এখানে আলাদা দিয়ে দিলাম, এটা হচ্ছে ডি এবং এটাকে দিয়ে দিলাম ই। ওকে, আচ্ছা এবার আমি কি করলাম, এদেরকে যুক্ত করে দিচ্ছি এখানে, এই যে এখানে এদেরকে আমি যুক্ত করে দিচ্ছি। এটা কিন্তু একটা বাহু, আমি জাস্ট তোমাদেরকে ডট ডট দিয়ে বুঝালাম যে আমি এদেরকে যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ এ আর ই কে আমি সংযোগ করে দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, প্রথমত তুমি শিওর হও এই কোণটা তোমার এ কোণ, ঠিক আছে? ওকে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এখন আমি কি বলছিলাম, যে এই ত্রিভুজটাকে আমি জাস্ট ঘুরাই দিছি, তাই না? তাহলে এখানকার বি এ সি কোণটা এখানকার ইসিডি এর কোণের সমান হবে, কারণ এখানকার এই মুখ আর এখানকার এই মুখ সমান, আমি জাস্ট ঘুরাই দিছিলাম বলছি। তাহলে আমরা এখান থেকে প্রথমত দেখে নিই কি কি জিনিস আমরা সমান, আগে ত্রিভুজের সাথে যেহেতু দুটো সমকোণী ত্রিভুজ, কি কি সমান পাচ্ছি। তাহলে পাচ্ছি আমরা কোণ বিএসি সমান কোণ ইসিডি, ঠিক আছে? কোণ ইসিডি। আচ্ছা, তাহলে এই কোণটা বলো তো কোন কোণটা, একটু অন্য কালি দিয়ে মার্ক করি। এই কোণটা নিশ্চয়ই আমার এই কোণটা, তাই না? তাহলে আমরা আবার এখান থেকে লিখতে পারি যে কোণ এসিবি সমান কোণ সিইডি, এই দুটা হচ্ছে আমার সমান, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমরা এটা বললাম। ওকে, এই যে চিত্রটা হয়েছে এ বি ডি ই, এই এ বি ডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম, কারণ একটা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু থাকে আর দুইটা বাহু সমান্তরাল হয় না। তাহলে এই চিত্রটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম। ওকে, তো ট্রাপিজিয়ামটা হচ্ছে এ বি ডি ই। এই যে তোমার সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণটার জন্য তোমার দুইটা জিনিস জানতে হবে, একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আরেকটা তোমাকে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। মেইনলি এই দুটার সাহায্যে আমরা এখানে বের করে ফেলবো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে লিখে দিই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা ওকে, আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি
হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এগুলো তুমি জানো, আমি তবুও তোমাদেরকে এটা মনে করায় দিচ্ছি যেন তোমার এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। ওকে, আমি চলে আসছি আমার প্রমাণে। আচ্ছা, সো এই যে ট্রাপিজিয়ামের এবিডি ট্রাপিজিয়ামের, আচ্ছা এটা পরে করি, আমরা আরেকটু কাজ করি। আমরা ত্রিভুজ এবিসি নিতে যাচ্ছি। ত্রিভুজ এ বি সি, এ ঠিক আছে, কোণ বিএবিসি, কোণ এবিসি এটা নিশ্চয়ই আমার 90 ডিগ্রি, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা তাহলে আমি বাকি দুই কোণের সমষ্টি অলরেডি শিখে আসছি যে এই বাকি যদি আমার সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে এদের সমষ্টিও 90 ডিগ্রি হবে। ওকে, তাইলে আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখি যে কোণ এবিসি প্লাস কোণ বিসিএ প্লাস কোণ এসিবি এটার সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ বিসিএ প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি। কোণ এ বি সি আমরা 90 ডিগ্রি জানি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে কোণ বিসিএ আর কোণ এসিবি এর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কোণ বিসিএ প্লাস কোণ এসিবি এর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমি পুরোটার ক্ষেত্রফল ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের মধ্যে আমার তিনটা ত্রিভুজ আছে। কি কি ত্রিভুজ আছে? একটা আছে ত্রিভুজ এ বি সি, আরেকটা আছে ত্রিভুজ এ সি ই, আরেকটা আছে ত্রিভুজ ই সি ডি। এই তিনটা ত্রিভুজ আমার এখানে আছে। আমি তার মধ্যে জানি যে এ বি সি আর ইডিসি বা ইসিডি এই দুইটা সমকোণী। আমি জানি না এসিটা কি, আমাকে জানতে হবে এসিটা আসলে কি ধরনের একটা ত্রিভুজ। এটা বের করতে পারলেই আমার এই প্রমাণটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো ওকে, আমি এই যে অংশটা মার্ক করে দিচ্ছি, এই যে দেখো ঝকমক করতেছে যেটা, এই কোণটা কি একটা 180 ডিগ্রি কোণ না? এটা নিশ্চয়ই একটা 180 ডিগ্রি। তো ওই 180 ডিগ্রিটা যদি, এই যে পুরো কোণটা, এই কোণটা 180 ডিগ্রি, তাই না? এই কোণটার মধ্যে কি কি আছে? কোণ এসিবি আছে, কোণ এসি আছে, কোণ ইসিডি আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারতেছি যে এই কোণটা 180 ডিগ্রি, এই কোণের মধ্যে তিনটা কোণ আছে, এই কোণটা আছে, এই কোণটা আছে, এই কোণটা আছে। তাইলে এখানে কোণ এসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ইসিডি, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা 180 ডিগ্রি কোণ, তাই না? ওকে, এখন আমাকে বলো তো ভাইয়া যে এসিবি ইসিডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি? দেখো তো বিএসি না? তাহলে ইসিডির জায়গায় আমরা বিএসি কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাইলে কোণ এ সি ই, ঠিক আছে, ওকে, প্লাস কোণ ইসিডি এর জায়গায় আমরা কি লিখছি? কোণ বিএসি লিখছি না? তাহলে আমরা এখানে ইসিডি এর জায়গায় কোণ বিএসি প্লাস কোণ এসিই ইজ ইকুয়াল টু লিখতে পারি 180 ডিগ্রি, ঠিক আছে? ওকে, কোণ এসি প্লাস কোণ বিএসি এই দুটোর সমষ্টি কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি। এই যে এখান থেকে পাইছি আমরা, দেখো কোণ বিসিএ আর কোণ এসিবি। আচ্ছা এটা তো ই না ভাই, এটা বি, সরি, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা পাইছি কোণ বিসিএ আর কোণ এসিবি বা বিএসি, ইসিডি, হ্যাঁ ইসিডি জায়গায় বিএসি। ওকে,
আচ্ছা, এটা তো এখানে একটু আমরা ভুল লিখে ফেলছি। হ্যাঁ, এবিসি বিসিএ, এটা তো দুইটাই একই কোণ লিখছি রে। দেখো, বিসিএ এই কোণটা বুঝাচ্ছে, আর বিএসি এই কোণটা, আমি বিএসি না লিখে কি লিখছি, বিসিএ, বিএসি। ওকে, তাহলে এখানেও হবে এসিবি বিসিএ। ওকে, এটা হবে বিএসি। ওকে, সো এখানেও হবে বিএসি। এবং লাস্টলি সব জায়গায় বাকি সব ঠিক আছে। ওকে, তাহলে কোন এসিবি এবং কোন বিএসি এর সমষ্টি আমরা কত পাইছি, 90 ডিগ্রি পাইছি। তাহলে আমরা কোন এসি এর সমষ্টি কত পাচ্ছি, দেখো তো, কোন এ সি ই ইজ ইকুয়াল টু পাচ্ছি 180 মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটা, অর্থাৎ এটাও যদি বি হয়, হ্যাঁ, এটাকে যেহেতু এখানে নিয়ে আসি, এটা হচ্ছে সি বাহু, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার এ বাহু, এটা হচ্ছে আমার বি বাহু। ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে বলতে পারছি যে এই যে কোণটা এসি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এসিও আমার সমকোণী ত্রিভুজ, তিনটা ত্রিভুজই আমার সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে ট্রাপিজিয়াম এ বি ডি সি এর ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওকে, তাহলে ট্রাপিজিয়াম এ বি ডি ই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ, এখানে আছে কি সিডিই আর এসি, তাহলে ত্রিভুজ সিডিই প্লাস ত্রিভুজ এসি এর ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওকে, আচ্ছা, ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা বলো তো ভাই? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহু হচ্ছে এ বি সমান্তরাল ডি ই, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে দেখো, এখানকার সমান্তরাল বাহু এ বি আর এখানে ডি, তাহলে যোগফল কি সি যোগ এ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সি যোগ প্লাস এ ইন্টু গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো, এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই এটা ভাইয়া বি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব, বি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই এ প্লাস সি এর সমান, তাই না? কারণ বি থেকে সি হচ্ছে এ, সি থেকে ডি হচ্ছে সি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ ইন্টু সি এ ইন্টু সি প্লাস এ ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এখানে এ বি ভূমি, বিসি হচ্ছে সরি এ বি উচ্চতা, বিসি হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু এসি। তাহলে আমরা এখানে লিখতে পারি এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ সি প্লাস ত্রিভুজ সিডিই। দেখো, ত্রিভুজ সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এখানেও হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ সি এ বা এসি যাই লিখো, হাফ এ সি প্লাস এসি এর ক্ষেত্রফলটা কি, দেখো সমকোণী বাহুর সাথে কি দুইটা বাহু থাকে, একটা ভূমি আর একটা লম্ব, তাহলে এই নিশ্চয়ই এই দুইটা বাহু ভূমি এবং লম্ব, এবং দুইটাই অতিভুজ, তাহলে দুইটাই আমার বি, আমার চিত্র অনুযায়ী আমরা বলতে পারি এই দুইটাই আমার বি। তাহলে এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু বি মানে হাফ বি স্কোয়ার, তাই না? তাহলে হাফ ইন্টু বি, এমন না ভাইয়া? ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা হাফ সি প্লাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে হাফ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে দেখো তো, এসি প্লাস বি স্কোয়ার। ওকে, সো এই হাফ কাটাকাটি চলে যাচ্ছে, এ প্লাস সি হোল স্কোয়ার আমরা যদি সূত্র লিখি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস এসি প্লাস বি স্কোয়ার, টোয়াইস এসি কাটা, তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার
প্লাস সি স্কোয়ার। এবার আমি তোমাদেরকে একটু এবিসি ত্রিভুজটা এঁকে দেখাই যে আমরা আসলে প্রমাণটা যেটা আছে এটা বের করতে পারলাম কি না। চিত্র অনুযায়ী এই পয়েন্টটা আমার এ, এই পয়েন্টটা আমার বি, এই পয়েন্টটা আমার সি। এই বাহুটা হচ্ছে ছোট হাতের এ, এই বাহুটা হচ্ছে ছোট হাতের সি, ও এই বাহুটা হচ্ছে ছোট হাতের বি। চিত্র অনুযায়ী কি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ চিত্র অনুযায়ী হওয়ার কথা ছিল বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রমাণ থেকে কি আমরা এনে দিতে পারছি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেটা সমকোণী ত্রিভুজ ইউজ করে অবশ্যই পারছি। তার মানে এই যে উক্তিটা এটাকে আমরা সত্যতা যাচাই করে দিতে পারছি। তাহলে আমরা কি করছি, যখনই আমাকে দুইটা সমকোণী ত্রিভুজ দিয়ে বের করতে বলা হয়েছে তখনই আমি তাদের মধ্যে ট্রাপিজিয়াম গঠন করছি। ঠিক আছে, এই কোণগুলো তো আমি জানতাম, সেগুলো কোণের আমি যেগুলো সমান ওগুলো লিখছি। ঠিক আছে, তারপর যে অজানা কোণটা আছে এটা আমরা বের করছি। বের করার পর আমরা পাইলাম যে অজানা কোণটাও আমার সমকোণ, যার ফলে ওই ত্রিভুজটাও আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে। এবং সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে পরবর্তীতে আমরা ক্ষেত্রফল থেকে প্রমাণটা করে দিতে পারছি। এবং চিত্র থেকেও আমি প্রমাণ করে দেখাই দিছি যে হ্যাঁ, আমি চিত্রের মধ্যে যেটা বের করছি এবং প্রমাণ যেটা আছে দুইটাই কিন্তু আমার সমান। ওকে, সো দুইটা সমকোণী ত্রিভুজ ইউজ করে আসলে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ আশা করি ভাইয়া তোমরা বুঝছো।